আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 14 অক্টোবর, 16 অক্টোবর, এরপর 18 অক্টোবর। মাত্র 5 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রপ্তানি নির্ভর নিরাপত্তা অবকাঠামোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 3টি নজিরবিহীন ভয়াবহ অগ্নি দুর্ঘটনার দৃশ্যে হতভম্ব সারা দেশ। মিরপুর এবং চট্টগ্রামের পর সবশেষ 18 অক্টোবর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা শুধু দেশই নয়, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্যে মনে হয়েছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। একের পর এক আগুনের এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। এই ধারাবাহিক বিপর্যয় দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতার উপর প্রশ্ন তুলেছে। দেশের প্রধান বিমানবন্দর ইপিজেডের মতো স্থাপনা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায় এমন দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধ সক্ষমতা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে, এই ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার জন্য একটি সমন্বিত পরিকল্পনা বা নাশকতার অংশ। মজার বিষয় হলো, গত কয়েক বছরের মধ্যে প্রতি বছরে যখন এমন ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটেছে তখনই নাশকতার গন্ধ খোঁজা হয়েছে, কিন্তু এবারে ব্যতিক্রম হলো এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও অন্তর্বর্তী সরকার বেশ নির্বিকার। বিমানবন্দরের কার্গো ভিলেজ যখন পুড়ে ছাই হচ্ছে তখন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক ব্যস্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে। সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের আহাজারিতে আকাশ যখন ভারী তখন প্রচার চলছিল জুলাই সনদের সাফল্যগাথা। এ যেন সেই রোম যখন পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। ঢাকার বিমানবন্দর যখন জ্বলছে সরকার দেখাচ্ছে নিজেদের বিজ্ঞাপন চিত্র। চপেটাঘাতের জোর বাড়াতে পোস্টের শিরোনামে লিখেছে হোয়াট ইজ হ্যাপেনিং। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে 18 অক্টোবর বেলা 2:15টার দিকে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্সের ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে 3টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে 3 নম্বর গেটের পাশে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ কিংবা খালাস করা হয়। আবার অনেক সময় তৈরি পোশাক মালিকেরা বিদেশি ক্রেতার কাছে দ্রুত পণ্যের চালান পাঠাতে আকাশপথ ব্যবহার করেন। বিমানে ওঠানোর আগে সেসব পণ্য থাকে কার্গো ভিলেজে, অর্থাৎ রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যের পাশাপাশি আমদানি হওয়া বিপুল পণ্য ছিল সেখানে। কেপিএভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি, তবে দ্রুত তা ছড়িয়ে গিয়ে ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, সিলেট এবং কলকাতায় ডাইভার্ট করা হয়। ফায়ার সার্ভিসের 13টি স্টেশনে 37টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। সেনাবাহিনী, বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যোগ দেন। তবে সবার সম্মিলিত চেষ্টাও খুব একটা কাজে আসেনি। বিমানবন্দরের ক্যানোপি 1 এবং ক্যানোপি 6 পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমই এর কুরিয়ার সেকশন, সব জায়গায় ছড়িয়ে যায় আগুন। দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দেশের ইতিহাসে বিমানবন্দরে এত ভয়াবহ বিপর্যয়ের ঘটনা আর কখনো ঘটেনি। বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষায়িত ফায়ার ফাইটার ইউনিট থাকার পরেও আগুন কিভাবে এত ভয়াবহ রূপ নিল সেটি এখনো অস্পষ্ট। কার্গো ভিলেজের এক কর্মচারী আজকের পত্রিকাকে জানান, তারা কাজ শেষে চলে যাওয়ার 10 মিনিট পরে আগুন লাগে। আমদানি কার্গো ভবনের 2 নম্বর কুরিয়ার গেট থেকে এর সূত্রপাত। আগুন লাগার দিনটিকে ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। সাপ্তাহিক ছুটির কারণে শুক্র শনিবার কার্গো ভিলেজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। এ কারণে সেখানে অনেক পণ্য জমেছিল যা ছাড় করার কথা ছিল রোববার। ফলে সপ্তাহের অন্য দিনের তুলনায় শনিবার আগুন লাগায় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে। আমদানিকারকদের ধারণা, কয়েক হাজার কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, কার্গো ভিলেজ কবে আবার সচল হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। কার্গো ভিলেজের এক কর্মকর্তা জানান, স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি, সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দর্শক, মাত্র কয়েকদিন আগে কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।
গত আগস্টে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 93% এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে শতভাগ নম্বর পায়। ডিএফটির স্বীকৃতি নিয়ে 12 অক্টোবর বিজ্ঞপ্তিও দিয়েছিল বিবেচক। এর 6 দিনের মাথায় দেখা গেল অনেকটা বাধাহীনভাবে পুড়ে ছারখার হলো বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রশ্ন উঠেছে, এই ব্যর্থতার দায় কাদের? আবার এটি কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি বড় ধরনের নাশকতা? দর্শক, শাহজালালের কার্গো ভিলেজ যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে পুড়েছে তার নজির সারা বিশ্বে নেই। কোনো বিমানবন্দরে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটা নাজুক হওয়ার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার শুরুর দিকে বিভিন্ন টেলিভিশনের লাইভে দেখা যায় কোন প্রক্রিয়া আগুন নেভাতে হবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছিলেন সংশ্লিষ্টরা। দেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে সরকারের উদাসীনতাও অনেকের চোখে পড়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরের নির্লিপ্ততায় সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রধান বিমানবন্দর যখন জ্বলছে তখন প্রধান উপদেষ্টার প্রেস টিমের ব্যস্ততা দেখা গেছে পিআর ক্যাম্পেইন নিয়ে। আগুন লাগার প্রায় 9 ঘন্টা পর বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি শেয়ার করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। দাবি করা হয় বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিজ্ঞপ্তিটি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম। বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত 9টা থেকে সব ফ্লাইট কার্যক্রম চালু করা হবে। তবে এর আধ ঘন্টা পর রাত 9:15টার দিকে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আজকের পত্রিকায়। এতে বলা হয়, এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টার ফেসবুকে শেয়ার করা বিজ্ঞপ্তিতে আগুন পুরোপুরি নিভে যাওয়ার দাবি করা হলেও তার আধ ঘন্টা পর উপদেষ্টা জানাচ্ছেন আগুন নেভেনি। প্রশ্ন হলো, সবার সামনে দৃশ্যমান ঘটনা কেন গোপন করার চেষ্টা চালাচ্ছে সরকার? ব্যর্থতার ঢাকার এই কৌশল দিয়ে কি আগুন চাপা দেওয়া সম্ভব? এর আগে সারা দেশ যখন উৎকণ্ঠিত, প্রধান উপদেষ্টার দপ্তর ছিল নিরুত্তাপ। দিনভর তার ফেসবুকে ভাসছিল লালন আকরায় সরকারি উৎসব, জুলাই সনদের হালচাল অথবা আওয়ামী লীগ আমল নিয়ে প্রামাণ্য চিত্রের প্রদর্শনী। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার ঝড় তৈরি হলে প্রায় 9 ঘন্টা পরে টনক পড়ে প্রেস টিমের। রাত 8:45 আসে সংক্ষিপ্ত বিবৃতি। বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে। এই বিবৃতিতে নিজেদের ব্যর্থতার দায় পুরোপুরি অস্বীকার করে কাল্পনিক শত্রু দাঁড় করার চেষ্টাও দেখা গেছে। বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। যেখানে বিমানবন্দরে আগুনের খবরের আপডেট দেওয়ার কথা ছিল, সেখানে সরকার দায় সারছে কাল্পনিক শত্রু প্রতিহত করার হুঙ্কার দিয়ে। সেই আগের মতোই তদন্তের আগেই দিয়ে দিচ্ছে শাস্তির ঘোষণা। প্রশ্ন হলো, এই কৌশলে সরকারকে নিজেদের দায় এড়াতে পারবে নাকি শত্রু ঘায়েলের উদ্দেশ্যে সব ঘটনাকে ব্যবহার করার লক্ষ্য পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বিমানবন্দরের ঘটনায় তাও 9 ঘন্টা পর ঘুম ভাঙলেও গত 5 দিনের মধ্যে ঘটে যাওয়া আরো 2টি ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যমুনা ছিল শান্ত, নির্লিপ্ত। মাত্র 5 দিনে এ নিয়ে 3টি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং তার লাগোয়া একটি অনুমোদনহীন রাসায়নিক গুদামে 14 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় 16 জন শ্রমিক নিহত হন। 14 অক্টোবরের ঘটনার 2 দিন পর দেশের রপ্তানি অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গার সিইপিজেড এলাকায় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে। পুরো ভবনটির ছাদ ধসে পড়ে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এই 3টি ঘটনার মধ্যে শাহজালাল বিমানবন্দরের ঘটনাটি নাশকতার সন্দেহকে সবচেয়ে বেশি জোরদার করেছে। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন যে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংবেদনশীল একটি স্থানে যেখানে বহু সামরিক ও বেসামরিক সংস্থা নিয়োজিত, সেখানে আগুন লাগা নিছক দুর্ঘটনা হতে পারে না। দর্শক, 3টি ঘটনাস্থলের মধ্যে একটি কমন বিষয় আছে। 5 দিনের মধ্যে ঘটে যাওয়া এই 3টি ঘটনায় যে স্থানগুলোতে আগুন লেগেছে প্রত্যেকটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের সাথে সম্পর্কিত। বিশেষ করে রপ্তানি খাতের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। আবার প্রতিটি ক্ষেত্রেই বলতে গেলে অসহায়ভাবে পুরো স্থাপনা ছাই হতে দেখেছেন ফায়ার ফাইটাররা। বিশেষ করে চট্টগ্রামের সিইপিজেড গার্মেন্টসের পর ঢাকার বিমানবন্দর 2টি সুরক্ষিত এলাকা।
এরপর এমন দুটি সুরক্ষিত এলাকায় আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। এতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাই থেকে যায়। আমাদের অনুসন্ধান বলছে বাংলাদেশে এই নাশকতার সন্দেহটা নতুন কিছু নয়। 2024 সালের মার্চ মাসে, মানে গত আওয়ামী লীগ সরকার আমলে হঠাৎ করে ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটে। অনেকেই তখন নাশকতার সন্দেহ করেছিল। তারও প্রায় এক বছর আগে, মানে 2023 সালের এপ্রিল মাসে বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম ছিল, ঢাকায় ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ কেন। রিপোর্টটিতে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে 3.5 মাসের মধ্যে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার বেশিরভাগ ঘটেছে রাজধানী ঢাকায়। ওই সময় সবচেয়ে ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটে রাজধানীর মার্কেটগুলোতে। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে, 5টি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও সরকারের কোনো কোনো উপদেষ্টা এর পেছনে নাশকতার গন্ধ খুঁজে পেয়েছেন, কিন্তু এক বছরেও সরকার সেই নাশকতার লেশ খুঁজে পায়নি। সচিবালয়ের অগ্নিকাণ্ড যদি নাশকতা না হয়, তাহলে এর পেছনে কারো গাফিলতি ছিল কিনা সেটি বের হয়ে আসেনি। ফলে গাফিলতির জন্য যারা দায়ী তারা শাস্তির বাইরে থেকে গেল। আবার নিমতলী থেকে তাজরিন কিংবা বেল রোডের দুর্ঘটনায় শাস্তি হয়েছে এমনটা শোনাই যায় না। উল্টো প্রতিবারই নাশকতার ট্যাগ লাগিয়ে প্রতিটা ঘটনাকে অন্যদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সবচেয়ে দুঃখজনক হলো, কোনো দুর্ঘটনার আসল রহস্য দেশের মানুষ জানতে পারে না। কদিন পর আরেকটি নতুন দুর্ঘটনা হলে বিমানবন্দরের ঘটনা লোকচক্ষুর আড়ালে পড়ে যায়। সচিবালয়ের চেয়েও বেশি সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন লাগলেও সেই রহস্য উন্মোচন করবে না অন্তর্বর্তী সরকার, বরং তার প্রেস টিম ব্যস্ত থাকবে নতুন কোনো জয়গান নিয়ে। এখন এই পর্যন্ত। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। জুলাই সনদ নামে একটি কাগজে কতিপয় লোক স্বাক্ষর করেছেন জাতীয় সংসদ ভবনের প্লাজায়। এটাকে তারা বলছেন জুলাই সনদ। এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আইন এবং আমার অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 2024 সালে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে সহিংসতা হয়েছিল। বাংলাদেশে চলমান সেই সহিংসতা, নৈরাজ্য, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, নির্বিচারে মানুষ হত্যা করা, বিভিন্ন স্থানে লুণ্ঠন করা, গণভবন লুণ্ঠন করা, সংসদ ভবন লুণ্ঠন করা, সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মী, 14 দলের নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন করে যে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে মব সংস্কৃতি, এই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত ছিল, যারা দেশের সর্বোচ্চ আইন সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, তারা একটা সময় এসে বুঝতে পেরেছে তাদের এই কৃতকর্মগুলি সংবিধান ভঙ্গ এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। সে কারণে তারা বারবার দায় মুক্তি চেয়েছেন। ডক্টর ইউনূস একটা নোটিশ দিয়ে দায় মুক্তি দিয়েছিলেন একবারে, কিন্তু এক্সিকিউটিভের নোটিশে কিছুই হয় না। এটা হয়তো তারা উপলব্ধি করে বলছে, না, ওই নোটিশে আমাদের কিছু হবে না, আমাদেরকে আরো দায় মুক্তি দিতে হবে। তখন কি করা, বলে নতুন একটা কাগজ বানানো হোক, সেটার নাম কি, জুলাই সনদ। এই জুলাই সনদ প্রথমে শহীদ মিনারের সামনে করা হবে, বাংলাদেশের সংবিধানকে ফেলে দিয়ে, সেটা পারে নাই। তারপরে সরকার করবে, সরকার একা পারছে না, তখন বিএনপি জামাত সবাইকে নিয়ে লেজে গোবরে জড়িয়ে একটা নতুন কাগজ তৈরি করেছেন, নাম রেখেছেন জুলাই সনদ। এই সনদে কতিপয় রাজনৈতিক দলের কতিপয় নেতা স্বাক্ষর করেছেন, যদিও ডক্টর ইউনূস এর প্রোডাক্ট যে দল এনসিপি, তারা সেখানে যান নাই, স্বাক্ষর করেন নাই। বাম ঘরানার 4টি সংগঠন, তারাও স্বাক্ষর করেন নাই। এখন এই সনদটা কি? সনদটা হচ্ছে বাংলাদেশ এইভাবে চলবে, এইভাবে চলবে। আসল কথাটা হলো, জুলাই আগস্টে মানুষ খুন করা, লুটপাট করা, সংবিধান ভঙ্গ করা, নৈরাজ্য করা, নাশকতা করা, এইভাবে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করা সহ যত অবৈধ কাজ করা হয়েছে, এই অবৈধ কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না, তাদের অভিযুক্ত করা যাবে না, তাদের দায় থেকে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ দায় মুক্তি। এই দায় মুক্তিটা হলো জুলাই সনদ। এখন এই সনদটাকে সনদ বলা যায় কিনা? আসলে না, এটাকে বলা যেতে পারে চুক্তিপত্র বা অঙ্গীকারনামা। যারা স্বাক্ষর করেছেন তারা যদি কখনো ক্ষমতায় আসেন, তারা যদি পার্লামেন্টে যান, তখন তারা আইন করে এই যে অপরাধগুলো যারা করেছে তাদের দায় থেকে মুক্তি দিবেন। তাহলে এটাকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যেটা চুক্তিনামা বা অঙ্গীকারনামা, যে অঙ্গীকার করলাম, তোমাদের আর দায়িত্ব থাকবে না। এতেও জুলাই নেতারা খুশি না,
তারা বলছেন এটা শুভঙ্করের ফাঁকি, এটা প্রতারণা, এটা জাতির সঙ্গে বেইমানি করা। এনসিপির নেতারা তাই বলছেন। কেননা তারা বুঝতে পেরেছেন এই চুক্তিপত্রের রক্ষা হবে না, এই অঙ্গীকারনামায় রক্ষা পাবে না। তারা হয়তো এটাও মনে করছেন 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে খুনিদের, অবৈধ ক্ষমতা দখলকারীদের পরিত্রাণ দেওয়ার জন্য, দায় মুক্তি দেওয়ার জন্য এরকম একটা কারবার করা হয়েছিল। 26শে সেপ্টেম্বর একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন তৎকালীন অবৈধ ক্ষমতা দখলকারা মোস্তাক। এখনো কিন্তু যিনি এই চুক্তিনামা স্বাক্ষর করছেন তিনিও কিন্তু অবৈধ ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়াউর রহমান যখন পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তার দলকে নিয়ে আসছেন, তখন 1979 সালের 9 এপ্রিল ওইটাকে পাশ করে একেবারে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে জিয়াউর রহমানের ক্ষমতা দখল করা সবকিছুকে বৈধ করে একটা নাম রাখছিলেন। সেই সনদটার নাম হলো সংবিধানের 5ম সংশোধনী। এই 5ম সংশোধনী সংসদ বাতিল করে দিল পরবর্তীতে। তার বিরুদ্ধে যারা বেনিফিশিয়ারি তারা সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ ওই 5ম সংশোধনীকে বাতিলটাকে বহাল রেখে বললেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যারা খুন করেছে, তারা এখতিয়ার বহির্ভূত ব্যক্তি ছিলেন, তাদের কোনো এখতিয়ারই ছিল না ক্ষমতা দখল করার, খুন করার। ফলে তারা যেটা করেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা, চর দখল করা এবং দণ্ডনীয় অপরাধ। আরো একটি লাইন যোগ করেছিলেন, এই জাতীয় অপরাধ যারা করবে তাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে দণ্ডিত করার জন্য আইন প্রণয়ন করা উচিত। একইভাবে এরশাদ সাহেব ক্ষমতা দখল করার পরে সংবিধানের 7ম সংশোধনী জারি করে নিজের পরিত্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন, সেটাকেও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ যেটা অবৈধ, যেটা বেআইনি, যেটা ফৌজদারি অপরাধ, যেটা সংবিধানের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেটা নিয়ে পার্লামেন্টে বিল পাশ করলেও কারু পরিত্রাণ হয় না। তাহলে জুলাই সনদ নামে যে কাগজটা, এটাকে সর্বোচ্চ বলতে পারেন অপরাধ থেকে দায় মুক্তির জন্য কতিপয় রাজনৈতিক দলের চুক্তিপত্র বা অঙ্গীকারনামা। এর বাইরে এর কোনো লিগ্যাল সোর্স নাই। এবং যারা এটা করলেন তারা কেউকে মাফ করার ক্ষমতা আইন সিদ্ধভাবে নাই। পার্লামেন্টে গেলেও ক্ষমা করতে পারতেন না। আর এখন তো তারা নোবডি, তাদের কোনো লিগ্যাল অথরিটি নাই, আইনগত কর্তৃত্বই নাই। এখন অনেকের প্রশ্ন, তাহলে বাঙালির সনদ কোনটা? হ্যাঁ, সেটা মনে করিয়ে দিতে চাই। বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা হিসেবে যেটা পরিচিত, সেটা 1966 সালের 6 দফা। সেটাই হচ্ছে বাঙালি জাতির আন্দোলনের ক্রমবিকাশিত একটি গুরুত্বপূর্ণ সনদ। দ্বিতীয় সনদ হচ্ছে 1971 সনের 7 মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু গোটা জাতিকে যে নির্দেশনা দিয়েছিলেন, কি করতে হবে, কি করা যাবে না, সমস্ত কিছু, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সনদ। তৃতীয় সনদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটা তৃতীয় সনদ। আর বিকশিত সমস্ত কিছুকে একত্রিত করে যে সনদ তৈরি করা হয়েছিল, সেটা 1971 সনের 10 এপ্রিল তৈরি করা আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ইস্তেহার। সেটা হচ্ছে সবচেয়ে বড় সনদ। সেই সনদটা বিকশিত হয়েছিল 1971 সনের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণের পরে যেটাকে অনুমোদন করেছিলেন, গণপরিষদের ক্ষমতা বলে প্রফেসর ইউসুফ স্বাক্ষর করেছিলেন। সেটাই হচ্ছে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় সনদ। মনে রাখবেন, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ইস্তেহার, এর বাইরে কোনো সনদ নাই। আর বড় একটা সনদ যদি ধরেন, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সেটাই হচ্ছে সবচেয়ে বিকশিত, সমস্ত কিছু একীভূত করা সনদ। এর বাইরে কোনো সনদের সুযোগ নাই। দেশের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদে 7 বলা হয়েছে, এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী এবং জনগণের সেই ক্ষমতা ব্যবহৃত হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে।
অর্থাৎ ওই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে। এই যে যারা চুক্তিপত্র করলেন, স্বাক্ষর করলেন, ফেসবুকে দিলেন, সংবিধান আপনাদের এমন কোন চুক্তিপত্র করার ক্ষমতা দিয়েছে? দেয়নি। জনগণ আপনাদের ভোট দিয়েছে যে আপনাদের এটা করার ক্ষমতা দিলাম? দেয়নি। তাহলে এই কথিত চুক্তিপত্রের আইনগত কোনো ভিত্তি নাই, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও কোনো গ্রহণযোগ্যতা নাই। এটার সান্ত্বনা পুরস্কার হিসাবে গণ্য করা যেতে পারে যে অপরাধ যারা করছে তোমাদের ব্যাপারে আমরা একমত হয়েছি, তোমাদের কিছু করব না। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন।